ছেড়ে দেন, ব্যথা পায়। পাও ব্যথা, তাও ছাড়া যাবে না। ইহান খুব শক্ত করে মিথিলার হাত ধরে আছে যাতে ছুটে যেতে না পারে। এদিকে মিথিলার হাতের কাচের চুড়ি ইহানের হাতের চাপে ভেঙে যাচ্ছে, আর ভাঙা অংশ ঢুকে যাচ্ছে মিথিলার হাতে। ইহানের হাত বেয়ে রক্ত ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে দুধের গ্লাসে। এর মধ্যে রক্তিম বর্ণ ধারণ করেছে দুধ। জানি এত কাণ্ড। ঈশিতা, ইহানের বড় বোন, রান্নাঘরে খাবারের প্লেটগুলো ধুচ্ছিল। মিথিলার গঙ্গানোর আওয়াজ শুনে ইহানের ঘরে এসে দেখে এই কাণ্ড। সে তাড়াতাড়ি ইহানের হাত ছড়িয়ে বলল, কি করছিস? ইস, মেয়েটার হাত কতটা কেটে গেছে। এভাবে কেউ ধরে? কি হয়েছেটা কি? সেটাই গুণধরকে জিজ্ঞেস করো। কি হয়েছে রে মিথু? মিথিলা গঙ্গিয়ে কাছে। ইহান আবার তেজ দেখিয়ে বলে উঠল, চুরি করতে এসেছে। আমি খাবার শেষ করে ওয়াশরুমে গেছি। তককে তককে ছিল। যে ইয়ামিনে এসে দেখেছে, দুধের গ্লাসে মুখ দিয়ে দিল। কি সাহস! একে তুমি বাড়ি এনেছ ইসবো? আজ দুধ চুরি করে খাচ্ছে, কাল দেখো বাড়ির দামি জিনিস চুরি করে নিয়ে পালাবে। ঈশিতা ধমক দিয়ে বলল, এসব কি ইনো? বাচ্চা মেয়ে। ইহান তাচ্ছিলের সুরে বলল, কে বাচ্চা ইসবো? এ 18-19 বয়সের মেয়ে কখনো বাচ্চা হয়? মেয়েটা 19 হলেও তো মনটা 19 না। তোর ভালো নাই লাগতে পারে, তাই বলে এমন করবি মেয়েটার সাথে? ইহান কিছু বলল না। ঈশিতা মিথিলাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইহান ঘোলা চোখে রক্তবর্ণ দৈর্ঘ্যের দিকে তাকালো। সেখানে শুধু মিথিলা না, ও নিজের রক্ত আছে। ঈশিতা ওকে নিয়ে নিজের রুমের বিছানায় বসালো। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে মেয়েটার। ভেজা চোখে ঈশিতার কাজ দেখছে। ও একটা ফার্স্ট এইড বক্স এনে মিথিলার সামনে বসলো। বেশ ঢুকেছে চুরির ভাঙা অংশ। সাবধানে ভাঙা অংশটুকু বের করে হেক্সিসল দিতে কাটা জায়গায় যেন অসংখ্য সুই ফুঁড়ে দিল কেউ। ব্যথায় কান্নার বেগ বাড়ল মিথিলার। ঈশিতা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ দিতে দিতে বলল, খুব লাগছে না? সব ঠিক হয়ে যাবে। খুব দুধ খেতে ইচ্ছে করছিল। বাবাই তারার দেশে চলে যাওয়ার পর কতই দুধ খায় না। মামনি দেয় না, খুব মারে। তানিশাকে দেয়, আমায় দেয় না। বলে মেয়েটা কাঁদতে লাগলো। মিথিলার বিয়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু ভেতরটা ঠিকই বাচ্চা রয়ে গেছে, যাকে বলে মানসিক প্রতিবন্ধী। এই জগৎ সংসারের জ্ঞান বড়ই কম। মা ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। বাবার আদরে বেড়ে উঠেছিল স্বর্ণলতার মতো। কিন্তু বাবা নামক গাছটার মৃত্যু হয়, লতা নুয়ে গেছে। তারপরে দ্বিতীয় মায়ের আসল রূপ খোলাসা হয়েছে। বাবার আদরের মিথু অনাদরে ঘরের এক কোনায় অবহেলায় পড়েছিল। খাবার পর্যন্ত খেতে দেয়নি অনেক বেলা। সেই মেয়েকেই 40 বছরের বুড়োর সাথে বিয়ে দিয়ে বিদায় করতে চেয়েছিল আজ টাকার টানাপোড়েনে। কিন্তু রীতা খালা তা হতে দেয়নি। বাসায় কাজ করত, আর মিথিলার দেখভাল করার জন্য ছিল সে। ফাঁক পেয়ে মিথিলাকে বলেছিল পালিয়ে যেতে। হায়নার আখড়া থেকে বের করে এনেছিল। কিন্তু পথে মধ্যে তাকেও হারিয়ে দিশেহারা মিথিলা এক টুকরো আশ্রয় খুঁজছিল ওই বিশাল জগৎ সংসারে। পেয়েও গেল। আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়ায় অফিস থেকে বেরিয়ে পড়েছিল ঈশিতা। বয়স কম হয়নি, 30 পেরিয়েছে আজ 3 বছর। সামনে 34-এ পড়বে। কিন্তু বিয়েটা আজও করে ওঠা হয়নি। বাবা মাহারা ভাইটাকে সে মানুষ করতে হবে, সেদিকে নজর দিতে দিতে ঈশিতার নিজের দিকে তাকানোর সময় হয়নি। মধ্যবিত্তদের বাসই একমাত্র যাতায়াত ব্যবস্থা, যা দিয়ে কষ্ট হলেও কিছুটা টাকা সঞ্চয় করা যায়। কিন্তু বর্তমানে বাসের ভাড়াও 5-10 টাকা বেশি না নিলে তাদের পোষায় না। তবুও বাসটাই সম্বল। ঈশিতা বাসের জন্যই দাঁড়িয়েছিল। তখন একটা মেয়েকে দেখল। গায়ে বিয়ের লাল বেনারসি শাড়ি, মুখে কনের সাজ। গয়না তেমন একটা নেই বললেই চলে। গলা একটা লম্বা চেন, আর হাতে কগাছি কাচের চুড়ি, দেখতে পুতুলের মতো। এদিক ওদিক হন্য হয়ে তাকিয়ে কাউকে যেন খুঁজছে। মানুষজন চেয়ে আছে তার দিকে যেন আজব চিড়িয়া। মানুষের এই এক অদ্ভুত স্বভাব, আশেপাশ থেকে কিছু ভিন্ন হলেই দেখতে হবে তাকে, না হলে যেন তার সারা জনম বৃথা। কিছু খারাপ লোকও কুনজরে তাকিয়ে অশ্লীল সব কথাবার্তা বলে চলেছে। মেয়েটার সেদিকে হুঁশ নেই। সে একটা জায়গায় বসে বাচ্চাদের মতো পা দোলাচ্ছে, আর চারদিকে তাকিয়ে চলেছে। ঈশিতা গিয়ে জিজ্ঞেস করল, নাম কি তোমার? মিথু। কলিং বেল বাজছে। একবার না দুইবার না, একাধারে বেজেই চলেছে। ইহান সন্ধ্যায় পড়তে বসেছিল। সামনেই এইচএসসি এক্সাম। একদম সময় নেই। আর মাত্র 2 মাস। একটা ম্যাথ নিয়ে অনেক ঝামেলা আছে এর মধ্যে। একটানা বেলের শব্দে মেজাজটা গরম হয়ে গেল। কোন অসভ্য বাচ্চা এমন বাজাচ্ছে। ঈশিতার আসার সময় আরো পরে। এখন কে এলো? ইহান মাথাটা গরম করে দরজা খুলে বলল, কি হয়েছেটা কি?
আরে ইসবো, আজ এত তাড়াতাড়ি? কাজ শেষ হয়ে গেল, তাই চলে এলাম। মিথিলা এখনো মনের আনন্দে কলিং বেলটা টিপে চলেছে। অন্যরকম ভালো লাগা। ইহান ধমক দিয়ে বলল, এ মেয়ে, কি সমস্যা তোমার? পাগল নাকি? এত বড় মেয়ে অযথা কলিং বেল টিপছো কেন? মাথাটা ধরিয়ে দিল। যাও তো যাও এখান থেকে, বলেই দরজা মেরে দিল। ঈশিতা বলল, আরে কি করছিস? মেয়েটা আমার সাথে এসেছে। ও গিয়ে দরজা খুলে মিথিলাকে ভেতরে নিয়ে এলো। কে ইসবো? রাস্তায় ঘুরছিল, তাই নিয়ে এসেছি। সৎমা জোর করে বিয়ে দিয়েছিল, তাই পালিয়ে এসেছে। তুই আগের মতো সহজ শরীরে রয়ে গেলে ইসবো। দেখো, কোনো চক্রের সাথে হাত আছে। তোমাকে ভোলা ভালা পেয়ে হাত করেছে। ইনো, এমন করে বলিস না। ও আমাদের মতো স্বাভাবিক না। দেখে তো বুঝতে পারছিস। আমার এত বুঝে কাজ নেই। এই মেয়ে শোনো, আমার রুমের আশেপাশে যাতে তোমাকে না দেখি। আমার আশেপাশেও যেন না আসো। আসলেই বের করে দেব, বলে ইহান চলে গেল। মিথিলা বুঝল না তাকে বকার কারণ। সে কাঁদো কাঁদো হয়ে ঈশিতার দিকে তাকাতেই সে হেসে বলল, আমার ভাইটা একটু রাগী, কিন্তু মনটা ভালো। দেখবে, কদিন গেলে সব ঠিক হয়ে গেছে। মিথিলা মাথা নাড়ালো। রাতে খাবার টেবিলে এলো না ইহান। এটা মোটামুটি 1 মাস ধরেই হচ্ছে। পড়াশোনায় ব্যস্ত অনেক। ইচ্ছে আছে মেডিকেল পড়ে ডাক্তার হওয়ার। বাবা মাকে বাঁচাতে পারেনি চিকিৎসার অভাবে। মা মারা গেল ক্যান্সারে, আর বাবা অ্যাক্সিডেন্টে। তখন থেকে ওর ঈশিতা বই ওকে একা হাতেই মানুষ করে চলেছে। নিজে না খেয়ে ওকে খাইয়েছে, পড়িয়েছে, টিউশনি করিয়ে নিজের আর তার পড়াশোনার খরচ জুগিয়েছে। চাকরি জোগাড় করেছে, কারো সাহায্য পায়নি। বাবা মা চলে যাওয়ার পর সবাই মুখ ফিরে নিয়েছে। তাই ডাক্তার হয়ে সব কষ্ট ঘুচিয়ে দেবে বোনের। এজন্য মন দিয়ে পড়ালেখা করছে। যে কোনো মূল্যে ডাক্তার হতেই হবে ওকে। মিথিলা ঈশিতার সাথেই খেলো, খাওয়ার থেকে ছড়ালো বেশি। এমন করছে দেখে ঈশিতা নিজ হাতে খাইয়ে দিল। বাবা চলে যাওয়ার পর কতদিন এই কেউ এমন ভালোবেসে খাইয়ে দেয়নি। মিথিলার চোখে পানি এলো। ঈশিতা জিজ্ঞেস করলো, কোথাও কষ্ট হচ্ছে? মিথিলা মাথা নাড়ায়। ইহান খাবারটা রুমে বসেই খেয়েছে। ঈশিতা দুধ দিয়ে গেছে একটু আগে। হাত ধুতে গিয়েছিল ওয়াশরুমে। এসে দেখলো মিথিলা গ্লাস হাতে দাঁড়িয়েছে, মুখে দুধ লেগে আছে। ইহানকে দেখে পালাতে গিয়েছিল, আর তখনই হাত ধরে ফেলে ওর। তারই ফলাফল এই বর্তমান। মিথিলার মুখটা সুন্দর করে পরিষ্কার করে নিজের একটা 3 পিস দিল ঈশিতা। তারপর নিজের বিছানা করে দিল ওর জন্য। মিথিলা বাচ্চা মেয়ের মতো চুপ করে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ও ঘুমিয়ে পড়তেই ঈশিতা ড্রিম লাইট দিয়ে বেরিয়ে এলো। ইহানের রুমে লাইট জ্বলছে। সেখানে গিয়ে দেখলো ও পড়ছে। ঈশিতা হেসে ফার্স্ট এইড বক্সটা নিয়ে বসলো ইহানের কাছে। ডান হাতটা টেনে নিয়ে বলল, লাগবে না ইসবো। ঈশিতা হেসে বলল, আমার মিষ্টি ভাইটা রাগ হয়েছে বুঝি বুবুর ওপর? তোর হাতে যে ওর কাছে চুরিতে কেটেছে, দেখেছি আমি। তাহলে তখন আসুনি কেন? মেয়েটা যে বড্ড অসহায় আমাদের মতো। রাগ করিস না ভাই, লাগবে না ওষুধ, এমনি ঠিক হয়ে যাবে। ইস, সামনেই তো পরীক্ষা। হাতটাকে ভালো না রাখলে যদি পরীক্ষা খারাপ হয়, দে তো, কথাই কাজ হলো। ইহান আর আপত্তি করল না। ঈশিতা ব্যান্ডেজ করে দিয়ে বলল, শুয়ে পড়। দরজার কাছে যেতেই ইহান বলল, কদিন থাকবে? ঈশিতা হেসে বলল, যদি বলিস তো সারা জীবন রেখে দেই পুতুলটাকে, বলে হাসতে হাসতে চলে গেল। ইহানের মোটেও পছন্দ হলো না মজাটা। রাগ উঠছে কেন যেন মেয়েটার ওপর। ইহান ভাবতে চায় না, সে পড়ায় মন দিল। ইকুয়ালস টু MC স্কোয়ার। সকালে মিথিলা উঠে এদিক ওদিক তাকাতে লাগলো, যেন কোথায় আছে বুঝতে পারছে না। ঈশিতা রুমে এসে বলল, ও মা, উঠে গেছো? 7:30 বাজে। সকাল সকাল ওঠার অভ্যেস আছে দেখছি। ফ্রেশ হয়ে নাও, দেখি ভালো মেয়ের মতো নাস্তা করবে। মিথিলা হাত মুখ ধুতে গেল। ঈশিতা একবার সার্চ দিয়ে দেখল মানসিক প্রতিবন্ধী সম্পর্কে। বেশিরভাগ মানুষই মনে করে থাকে মানসিক প্রতিবন্ধকতা একটা অসুখ। কিন্তু এই প্রতিবন্ধকতা কোনো অসুখ নয়, এটা অবস্থান। এই প্রতিবন্ধকতার শিকার যারা, তাদের বুদ্ধিমত্তা বয়স অনুপাতে বাড়ে না। ফলে স্বাভাবিক সমবয়সী সব ছেলে মেয়েদের থেকে সর্বক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। কারো সঙ্গে কেমন আচরণ করতে হবে, কখন বা কোন পরিবেশে কি বলতে হবে, সেটা তারা বুঝে উঠতে পারে না। তাদের নিজেদের একটা জগৎ তৈরি হয়, যারা কিনারা খুঁজে পাওয়া মানুষের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। মিথিলাকে দেখে মনে হলো ও মৃদু প্রতিবন্ধীদের মধ্যে পড়ে। ওকে কিছু বুঝিয়ে দিলে সে মোটামুটি বুঝতে পারে। তবুও ওর স্পেশাল যত্নের প্রয়োজন। ঈশিতা পাউরুটি টোস্ট করছে। এর মধ্যে মিথিলা এসে হাজির।
হাত মুখ ধোয়ায় পানিতে ভিজে আছে। তাই দেখে একটা টাওয়াল এনে দিল ঈশিতা। তারপর জেলি আর চকলেট দেখিয়ে বলল, কোনটা খাবে? মিথিলা দুটোই দেখিয়ে দিল দুই হাতে দিয়ে। ঈশিতা হেসে বলল, আচ্ছা, 50-50। ওকে। 4টা পাউরুটির দুটোতে জেলি আর দুটোতে চকলেট লাগিয়ে দিল ওকে। ও ঈশিতার দিকে জিজ্ঞাসানো দৃষ্টি দিতেই বলল, আমি খেয়ে নিয়েছি। শুনে এক কামড় দিয়ে ইহানের রুমের দিকে তাকালো। রুমটা এখনো আধো অন্ধকার। ঈশিতা এক গ্লাস জুস এগিয়ে দিয়ে বলল, এখনো ঘুমাচ্ছে, রাত জেগে পড়েছে তো, উঠে যাবে একটু পরে, তুমি খেয়ে নাও। মিথিলা খাওয়ায় মন দিল। এক কামড় করে ধীরে সুস্থে খাচ্ছে মনোযোগ দিয়ে। ঈশিতাকে অফিস যেতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিথিলাকে নাস্তা দিয়ে দ্রুত তৈরি হয়ে নিল। ইহানের রুমে গিয়ে দেখল ও এখনো ঘুম থেকে ওঠেনি। ওর নাস্তাটা টেবিলে ঢাকনা দিয়ে রেখে দিল। মিথিলা এখনো পাউরুটি খাওয়া শেষ করেনি। ঈশিতা গিয়ে বলল, মিথু, আমার আসতে দেরি হবে, তুমি ভালো মেয়ের মতো থাকবে, ঠিক আছে? মিথিলা মাথা নাড়ল। ঈশিতার চিন্তা হচ্ছে ওকে এভাবে রেখে যাওয়া ঠিক হবে কিনা। ইহানের মন ভালো, কিন্তু একবার রেগে গেলে থামানো যায় না। বলতে পারে না কি করছে। তারপর মিথিলাকে মোটেও পছন্দ করেনি সে, তাই ভয় হচ্ছে। তবু উপায় নেই। ঈশিতা আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে গেল। 8টার দিকে ইহান উঠে হাই তুলল। কালকে ফিজিক্স পড়ছিল রাতে, এখনো আইনস্টাইনের সূত্র মাথায় ঘুরছে। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো খানিক বাদে। দেখল মিথিলা পাউরুটির শেষ অর্ধেক খাচ্ছে টেবিলে বসে। বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল তার। আশেপাশে তাকিয়ে বুঝল ঈশিতা বেরিয়ে গেছে। দরজার কাছে গিয়ে দেখল হুক লাগানো নেই। ইহান মনে মনে বলল, আসলে মেয়েটার কাণ্ডজ্ঞান নেই। ইসবুটা যাওয়ার পর দরজাটা পর্যন্ত মারেনি। বেশ বিরক্ত হয়েও ও নিজের নাস্তা নিয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন টেবিলে একটা চিরকুট চোখে পড়ল। সেখানে ঈশিতা বলেছে মিথিলার খেয়াল রাখতে। ইহানের বয়ে গেছে এই আধা পাগলের খেয়াল রাখতে। চেনা নেই জানা নেই উটকো এক ঝামেলা ঘাড়ে এসে বসেছে। 9টায় ইহান তৈরি হয়ে নিল। কলেজ বন্ধ হয়ে গেছে, কিন্তু কোচিং এখনো খোলা। ব্যাগ গোছিয়ে নিয়ে ঈশিতার রুমে ওকে দিল। মিথিলা সেখানে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা। বাতাসে হালকা এলোমেলো হয়ে যাচ্ছে চুল। ওর বেশ মজা লাগছে ব্যাপারটা, বাচ্চাদের মতো উপভোগ করছে। ইহান এক মুহূর্ত তাকিয়ে থেকে সরে এলো। দরজায় তালা মেরে বেরিয়ে গেল। এই উটকো ঝামেলার জন্য কোনোভাবেই কোচিং মিস করা যাবে না, কখনোই না। 2টায় কোচিং শেষ হলো। টানা 4 ঘন্টা ক্লাস। বের হয়ে একটা আড়মোড়া ভাঙল ইহান। বাসায় যেতে ইচ্ছে করছে না। বাসায় ওই মেয়েটা, ইহানের একেবারে মেয়েটাকে সহ্য হয় না, ভালো লাগে না ওর। তাই কতক্ষণ বন্ধুদের সাথে পড়া নিয়ে আলোচনা করলো। এদিক ওদিক গেল। 4টায় বাসার দরজার সামনে দাঁড়ালো। চাবি ঢুকালো তালায়। দরজাটা কেমন করে যেন রহস্যময়ভাবে শব্দ করে খুলল। ভেতরে ঢুকতেই কেমন শুনশান নীরবতা, যেন কেউ নেই। ঈশিতা সবসময় এটা ওটার জন্য বাইরে থাকতো বলে ইহানকে প্রায়ই একলা থাকতে হতো। কিন্তু আজ তো মেয়েটা আছে, তা এত নীরব দেখে ইহানের কেমন যেন লাগছে। ও ব্যাগটা রেখে এদিক ওদিক তাকাতে লাগলো। ঈশিতার রুমে উকি দিয়ে দেখলো নেই কেউ। সারা বাসা খুঁজে দেখলো নেই। কয়েকবার এই মেয়ে করে ডাকলো, সারা শব্দ নেই। ভয় পেয়ে প্রথম ডাকলো, মিথু, তাও কেউ বেরিয়ে এলো না। হঠাৎ চোখ পড়ল ডাইনিং টেবিলের দিকে মেঝেতে। সেখানে একটা কাচের গ্লাস ভেঙে পড়ে আছে, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশে। সাথে রক্ত জমাট বেঁধে আছে মেঝেতে, বেশ খানিকটা। ইহানের ভয় লেগে উঠল, মেয়েটার কিছু হয়নি তো? অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মিথিলাকে। সোফার পেছনে বেহুশ হয়ে আছে। ইহান তাড়াতাড়ি কোলে নিয়ে সোফায় শোয়ালো। পানি নিয়ে ঝাপটা দিতেই আস্তে জ্ঞান ফিরল। চোখ পিটপিট করে কতক্ষণ তাকিয়ে হঠাৎ ইহানের হাত চেপে ধরল। ইহান বুঝল মেয়েটা ভয় পেয়েছে অনেকটা। জিজ্ঞেস করল, কি হয়েছে? মিথিলা ভয় পাওয়া গলায় বলল, মাকড়সা। কোথায়? ও টেবিলের দিকে ইশারা করল। ইহান বলল, মাকড়সা তো কি হয়েছে? ভয়? মাকড়সা কেউ ভয় পায় নাকি আবার? মিথিলা শব্দটা শুনেই ভয়ে কাঁপছে। ইহান একবার ভাবল মাকড়সা দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় কে। পরে ভাবল এমনিতেই ভয়ে জবুথবু হয়ে গেছে, আরো কিছু হলে খারাপ হতে পারে। তবে ব্যাপারটা মাথায় রাখবে, পরে কাজে লাগতে পারে। ইহান ফার্স্ট এইড বক্সটা এনে নিয়ে এলো। এ নিয়ে একই হাত 2বার কাটল। ভাঙা গ্লাস ধরে খুব বাজেভাবে কেটে নিয়েছে ডান হাত। হ্যাক্সিসন দিতেই কান্না করতে লাগলো। ইহান সাবধানে ব্যান্ডেজ করে দিয়ে বলল,
খেয়েছো কিছু? ও মাথা নাড়ায়। ইহান দীর্ঘশ্বাস ফেলল। আজকে ওর জন্য দেরি করে এসেছে, না হলে রান্না করে নিত এতক্ষণে। তুমি বসো, আমি খাবার দিই। যেতে লাগলে হাতে বাধা পেল। মিথিলা এখনো হাত ধরে আছে ওর। ও হাত ছাড়িয়ে নিতেই জড়সড় হয়ে সোফার কোনায় বসে পড়ল। ইহান ওকে একটা পাউরুটি ধরিয়ে দিল খাওয়ার জন্য। তারপর চলে গেল রান্নাঘরে। ঈশিতা সব রান্না করে দিয়ে যায় সকাল সকাল। ইহান শুধু ভাতটা রান্না করে ভাত তুলে দিয়ে এসে দেখলো এখনো পাউরুটি হাতে নিয়ে বসে আছে। ইহান বলল, খাওনি কেন এখনো? ব্যথা। এখন কি খাইয়ে দিতে হবে? মিথিলা কিছু বলল না। ইহান সামনে বসে পাউরুটি মিথিলার মুখের সামনে ধরল। ও বুঝতে পেরে এক কামড় দিল। ইহানের বেশ বিরক্ত লাগছে। এখন বসে বসে একে খাওয়াতে হচ্ছে। এদিকে পড়াশোনাটাও হচ্ছে না, আর নিজেও কিছু খায়নি। ভাবনার মাঝে মিথিলা এক পিস পাউরুটি কখন যে ওর মুখে ঠেসে ধরেছে বুঝতে পারেনি। তাই চেঁচিয়ে উঠল, বলল, কি এটা? ওর চেঁচানো দেখে মিথিলা বেশ ভয় পেয়ে যায়। তাই আরও সরে বসে ওর থেকে। ইহান ব্যাপারটা বুঝতে পারে আর দীর্ঘশ্বাস ফেলে। ওর বোন যে কি ঝামেলায় ফেলল ওকে। কলিং বেলের শব্দে ইহানের ঘুম ভাঙল। তাকে দেখল মিথিলা ওর হাত জড়িয়ে ধরে এখনো ঘুমিয়ে আসে। সন্ধ্যার পর কতক্ষণ ওর পেছন পেছন ঘুরেছিল। আজ আর কিছু বলেনি ইহান, সেও জ্বালায়নি। ও পড়ল কিছুক্ষণ। তারপর তাকিয়ে দেখল মিথিলা ঘুমিয়ে পড়েছে ওর বিছানায়। কাছে গিয়ে দাঁড়ালো। সে সময়টাতে ঘুমের মধ্যে হাত ধরে ফেলেছিল মিথিলা। আর কি যেন বিড়বিড় করে বলছিল, বোঝা গেল না। হাতের টানে ওর পাশে হেলান দিয়ে বসায় কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। আবার কলিং বেল বাজতেই সাবধানে হাত ছাড়িয়ে দরজা খুলতে গেল। ৯টা বাজে। ঈশিতা আজও তাড়াতাড়ি চলে এসেছে। প্রত্যেক দিন ঠিক 10টায় আসতো। ঢুকেই ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে বলল, মিঠু কেমন আছে? ভালো। কইও, আমার রুমে ঘুমাই। ঈশিতা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিল। হাত মুখ মুছতে মুছতে বলল, খেয়েছিস দুটোই? ইহান রুমে যেতে যেতে বলল, হুম। ঈশিতাও পেছন পেছন ঢুকল। বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। হঠাৎ হাতের দিকে নজর পড়তে বলল, কাটলো কি করে ওর হাত? গ্লাস ভেঙে কেটে গেছে। ইস, খেয়াল রাখবি না? আমি কোচিংয়ে ছিলাম। শুনেই ঈশিতা অবাক হয়ে বলল, তুই আজ কোচিংয়ে গিয়েছিস ওকে একলা রেখে? ইহান মাথা নাড়াল। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি তুই পড়াশোনা কেন করিস, তাই বলে অমানুষ হয়ে যাস না ভাই। একটা অসহায় মেয়ে যার মানসিকতা বাচ্চাদের মতো, তাকে এত অবহেলা দিস না। কাল থেকে কোচিংয়ে গেলে ওকে নিয়ে যাবি। ইহান অবাক হয়ে বলল, কি বলছো ইসুবু? ঠিকই বলছি। আমি তো অফিসে নিয়ে যেতে পারবো না। মেয়েটাও বিরক্ত হবে। তোর সাথে গেলে অন্তত কিছু শিখতে পারবে। যতটুকু বুঝেছি ও তোকে জ্বালাবে না। কিন্তু সবাইকে কি বলবো? বলবি তোর আত্মীয় পড়তে এসেছে। এখন আয়, খাবি। ওকে ঘুম থেকে ডেকে নিয়ে আয়। আমি? হ্যাঁ, আজ থেকে তোর দায়িত্ব ওকে দিলাম। তুই ওর যত্ন করবি। বলে ঈশিতার রুম থেকে বেরিয়ে গেল। ইহান মিথিলার দিকে তাকিয়ে রইল। বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। বোনের কথা কখনো ফেলতে পারে না ইহান। ঈশিতা সেটা খুব ভালো করে জানে। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। তার মাঝে কি করে যত্ন নেব ওর, ভেবে পেল না ইহান। পরদিন ঠিকই মিথিলাকে নিয়ে হাজির হতে হলো কোচিংয়ে। বাসায় গতকাল যে কাণ্ড করেছে ও নিজেই ভয় পেয়ে গিয়েছিল। আজও চিরকুট লিখে রেখে গেছে ঈশিতা নাস্তার সাথে। মনে করে দিয়েছে ওকে কোচিংয়ে নিয়ে যাওয়ার কথা। এক সমস্যা, মিথিলা বসেছে ইহানের সাথে ছেলেদের সিটে। ওকে মেয়েদের সিটে যেতে বলেও লাভ হয়নি। সে মাথা নাড়িয়ে সব জানিয়ে দিল সে ইহানের সাথেই বসবে। তা দেখে সবাই ফিসফিস করছে। ইহানের বন্ধু ফারাবি ব্যাগ রেখে বলল, কি রে, কে এটা? আমার দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে, যেভাবে চিপকে আছে মনে তো হচ্ছে জিএফ। ইহান হাসল। মিথিলা এক হাতে ওর হাতার শার্ট ধরে আছে, আর পা নাড়াতে নাড়াতে আশপাশ দেখছে। কে কি বলছে সেদিকে ভ্রুক্ষেপ নেই। একটু পরে স্যার চলে এলো। সবাই উঠে দাঁড়ালো, কিন্তু মিথিলার সেদিকে হুঁশ নেই। ইহান থেকে একটা খাতা নিয়েছিল। সে বসে বসে ছবি আঁকছে। বসেছে ফার্স্ট বেঞ্চে, তাই স্যারের নজরও পড়ল ওর দিকে আগে। ধমক দিয়ে বলল, এই মেয়ে দাঁড়াও। ধমক শুনে মিথিলার হাত থেকে পেন্সিল পড়ে গেল। সে পেন্সিল খোঁজায় ব্যস্ত হয়ে পড়ল। স্যার আবার কিছু বলার আগেই ইহান বলল, স্যার, ওর একটু মানসিক সমস্যা আছে। আপনি কিছু মনে করবেন না। মানসিক সমস্যা থাকলে এখানে কেন? তাদের আলাদা জায়গা আছে। ওখানে না দিয়ে এখানে দিয়েছে কেন? স্যার, ও আমার সাথে এসেছে।
বাসায় কেউ থাকে না তো, একলা থাকবে তাই নিয়ে এসেছি। স্যার ইহানের কথা একটু নরম হলো। ইহান বরাবরই ভালো স্টুডেন্ট, তাই সবাই কম বেশি পছন্দ করে। তাই নরম হয়ে বলল, ঠিক আছে, কিন্তু সামনে যেন এমন না করে। ইহান বলল, জি স্যার, আমি বুঝিয়ে বলবো, বলে বসে পড়ল। মিথিলা পেন্সিল খুঁজে আবার মনোযোগ দিয়েছে আঁকায়। কি যে হলো সেটা সে খেয়ালও করেনি। ইহান মনে মনে বলল, আজকে এর একটা বিহিত করতে হবে ইসবুর সাথে, না হলে প্রত্যেক দিন কথা শুনতে হবে। টানা 4 ঘন্টা ক্লাস হলো। ইহানের কি যে টায়ার্ড লাগছে, আবার ভালোও লাগছে, কারণ একটা ম্যাথ অনেকদিন বুঝতে পারছিল না, আজ ক্লাসে বুঝে নিতে পেরেছে। ক্লাস শেষে মিথিলার দিকে তাকালো। সে আপন মনে খাতার দিকে তাকিয়ে এগিয়ে চলেছে। কি এমন আঁকছে? ইহান উকি দেবে এমন সময় রাইসা এসে হাজির। কেমন আছো ইহান? ভালো। ইহানের মোটেই পছন্দ না এই মেয়েকে। বড়লোকের মেয়ে, গায়ে পড়া স্বভাব। প্রত্যেক দিন এটা ওটার ছুতোয় কথা বলতে আসে। সহজ সহজ অঙ্ক বোঝেনি বলে বুঝতে আসে ওর কাছে। ইহানের ভালো লাগে না, কিন্তু কি করা, যদি বুঝে না থাকে তো বুঝিয়ে দেওয়া তো লাগবে। দুর্বলদের সাহায্য করা উচিত। এখন কি নিয়ে এসেছে কে জানে। রাইসা বলল, ইহান দেখো না, এই জায়গাটা কিছুতেই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও। বলেই ইহানের পাশে বসে গেল। এবার খেয়াল পড়ল মিথিলার। কেন যেন ডান হাত শক্ত করে আঁকড়ে ধরল ইহানের। ওর মিথিলার দিকে তাকাতে দেখল মুখটা কালো করে তাকিয়ে আছে রাইসার দিকে। রাইসা আরও কাছে এসে বসল ইহানের, বলল, ইহান দেখো তো আমার চোখে কি পড়েছে। না পারতেও ওর দিকে হাত বাড়াতেই মিথিলা খাতা বন্ধ করে উঠে বাইরে চলে গেল। ইহান তাড়াতাড়ি বই ব্যাগে ঢুকিয়ে নিল। রাইসা বলল, ইহান আমাকে ম্যাথটা বোঝাবে না? আরেকদিন। ইহান ইহান বেরিয়ে গেল। মিথিলা বেরিয়ে কোথায় চলে গেছে? সবাইকে জিজ্ঞেস করতে করতে বুঝতে পারল মিথিলা বাসায় যাওয়ার উল্টো পথ ধরেছে। ও দ্রুত পা চালালো। কিছুদূর যাওয়ার পর দেখল মিথিলা রাস্তায় পা ভাঁজ করে বসে আছে। ইহান কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হঠাৎ এভাবে বেরিয়ে এলে কেন? মিথিলা কিছু না বলে একটা কাঠি নিয়ে রাস্তায় আঁকতে লাগলো। আমি কিছু জিজ্ঞেস করছি। এখনো কোনো সাড়া না পেয়ে ইহানকে উঠে দাঁড় করালো। মিথিলা কাঁদছে। ইহান একটু নরম হওয়ার চেষ্টা করে বলল, কি হয়েছে বলো আমাকে। মিথিলা মাথা নাড়িয়ে বলল, বাসা যাব। এর বাইরে আর একটা বর্ণ বলল না। রিক্সা নিতে হবে। ওরা অনেক দূর চলে এসেছে। একটা খালি রিক্সা পেয়ে উঠে বসলো। সারা রাস্তা মিথিলা ইহানের শার্ট ধরে মাথা নিচু করে বসেছিল। আজকে অনেক টায়ার্ড লাগছে। টানা 4 ঘন্টা ক্লাস শেষে খুব টায়ার্ড লাগছে। এখন ভাতও রান্না করতে হবে। কোনো মতে ভাত চুলায় তুলে দিয়ে বাংলা বইটা নিয়ে শুয়ে পড়ল সোফায়। মাথাটা হাতলে রেখে বইটা মেলে ধরল সামনে। 1 ঘন্টা পড়ল এইভাবে। ভাতটাও হয়ে এসেছে। মিথিলার কোনো খবর নেই। এসে অষ্টমে চলে গেছে। এই 1 ঘন্টা কোনো সারা শব্দ নেই। ইহান কি করবে বুঝতে পারল না। শেষে না থাকতে পেরে দরজায় নক করল। কেউ উত্তর দিল না। আরেকবার নক করার পর ভয় হলো। ইহান জোরে জোরে বাড়ি দেওয়ার পরও যখন মিথিলা দরজা খুলল না, তখন দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। জোরে ধাক্কা দিয়ে লক ভেঙে ফেলল। দরজা খুলে দেখল ঝর্ণার ছাড়া। মিথিলা নিচে মেঝেতে পড়ে আছে। পানিতে ভিজে চুপসে গেছে। ও তাড়াতাড়ি ওকে তুলে আনলো। ভেজা থাকায় বিছানায় রাখতে পারল না। চেয়ারে বসিয়ে টাওয়াল মুড়ি দিয়ে দিল। আধা ঘন্টা পর জ্ঞান ফিরল মিথিলার। গায়ে অনেক জ্বর এসেছে। ইহান কাছেই ছিল। জ্ঞান ফেরার পর হাত দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, মাকড়সা, অনেক ভয় মাকড়সা। মাকড়সাকেও এত ভয় পায়? তাও আবার ভয়ে বেহুশ হয়ে যায়। মিথিলা কিছু না বলে নিস্তেজ হয়ে রইল। ইহান খাবারে নিয়ে ওকে খাইয়ে জ্বরের ওষুধ দিয়ে দিল। তারপর ঈশিতার একটা জামা বের করে দিয়ে বলল, এটা পরে নাও। তখন থেকে ভেজা জামা পরে আছো। ইহান বেরিয়ে এসে খেতে বসল। ব্যাপারটা ভালো লাগছে না। এ নিয়ে 2বার মাকড়সার কারণে জ্ঞান হারিয়েছে। আজকে ইসুবু আসলে বলতে হবে। 10টায় ঈশিতা বাসায় ফিরল। ঢুকে বলল, ইনু 1 গ্লাস পানি দিত। ও পানি দিতেই ঢকঢক করে খেয়ে নিল। ইহান বলল, ইসুবু একটা ব্যাপার নিয়ে কথা বলা লাগবে। ঈশিতা পানির গ্লাস রাখতে রাখতে বলল, ফ্যানটা জোরে দিত, যা গরম বাইরে। এবার বল কি? আজকে মেয়েটা কি? মিথু বলবি। ওই হলো। ও আজকে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। কি বলছিস? কোথায় এখন? কেমন আছে? ভালো আছে। জ্বর এসেছিল, ওষুধ খেয়েছে, এখন জ্বর নেমে গেছে। বাব্বা, আমার ভাইটা তো অনেক বড় হয়ে গেছে। ঈশিতার কথার ধরন দেখে ইহান হাসল।
ঈশিতা জিজ্ঞেস করলো, এমন হচ্ছে কেন, কিছু বলতে পারবি? ইহান বলল, ও মাকড়সা দেখে ভয় পেয়েছি অনেক। দুইবারই একই কথা বলেছে। তাহলে মেবি মাকড়সায় ফোবিয়া আছে ওর। সেটা কি? আমরা বিভিন্ন জিনিস ভয় পাই। ভয় হচ্ছে আমাদের মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা। ফোবিয়া ভয়ের একটা মাত্রাতিরিক্ত অবস্থা। কোনো বিশেষ বস্তু, বিষয় কিংবা কোনো ঘটনা বা অবস্থায় স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় আতঙ্কিত হওয়া, অস্বস্তি বোধ করা বা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়া, অথবা সেই ব্যাপারটাকে অহেতুক এড়িয়ে চলার প্রবণতাটাই ফোবিয়া। এখন কি করতে হবে? আমাদের আরো সাবধান হতে হবে যাতে মাকড়সা চোখে না পড়ে ওর। খেয়াল রাখবি শুভ। তুমি কি আমাকে পরীক্ষায় পাশ করতে দেবে না? তুই না পড়ে পরীক্ষা দিলেও ডায়মন্ড এ প্লাস পাবি। ঈশিতা হাসল। মিথিলা রুম থেকে চোখ ডলতে ডলতে বের হলো। প্রথমে ইহানের দিকে তাকিয়ে তারপর ঈশিতার দিকে ফিরে প্রথম বলল, ইশুবু। ঈশিতা খুশি হয়ে বলল, যাক, আমাকে ডাক শিখলি তাহলে। এবার ভাইটাকে ডাকতো। কি ডাকবি ওকে? মিথিলা ইহানের দিকে ফিরল। ইহানও ওর দিকে তাকিয়ে আছে। ও কিছু না বলে দুই ভাই বোনের মাঝে বসে পড়ল। ঈশিতা জিজ্ঞেস করল, আচ্ছা মিথু, আমাদের দুজনের মধ্যে তুই কার সাথে থাকবি? মিথিলা কথা বুঝল না। ঈশিতা বুঝিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করল। ও তখন ইহানের শার্টের হাতে ধরল। ঈশিতা ওর কাণ্ডে হেসে ফেলল। ইহান উঠে বলল, আমি কেন? তারপর ও নিজের রুমে চলে গেল। ঈশিতা ওর মাথায় হাত রেখে অভিমানের সুরে বলল, আমি তোকে এত আদর করি, তাও তুই আমার কাছে থাকবি না? আমার বদমেজাজি ভাইটার কাছে থাকবি? মিথিলা কি বুঝে যেন হাসল। ঈশিতা ওকে কাছে টেনে নিয়ে বলল, আমি চলে গেলে তুই পারবি আমার ভাইটাকে দেখে রাখতে। এ নিয়ে প্রায় এক সপ্তাহ হতে চলল। মিথিলা ইহানের সাথে কোচিং যায়। ইহান ওকে বুঝিয়ে দিয়েছে সব, তাই প্রথম দিনের মতো ঝামেলা হয়নি। আর এর মাঝে একজন বান্ধবীও জুটে ফেলেছে সে। নওরিন নাম। তার বাবা ঘুরতে ভালোবাসে আর মা শিক্ষিকা। ইহান যখন কাছে থাকে না তখন নওরিনের সাথে বসে থাকে, নওরিনের সাথে গল্প করে। মিথিলা হা করে নওরিনের বাবার ভ্রমণ কাহিনী শোনে। বেশ ভালো লাগে মিথিলার। আজ নওরিন আসেনি। কি হয়েছে জানা নেই। ইহানও একটু বাইরে গেছে বন্ধুদের সাথে কথা বলার জন্য। মিথিলা ইহানের দেওয়া খাতাটা বের করল। পেন্সিল নিয়ে আপন মনে আঁকিবুকি করতে লাগলো। রাইসা এসে বলল, কেমন আছো মিথিলা? ও একবার ভাবলেশীনভাবে তাকিয়ে আবার মনোযোগ দিল আঁকাতে। ওর এমন অবজ্ঞার চাহনির ব্যাপারটা রাইসার ইগোতে বেশ লাগলো। খাতাটা কেড়ে নিয়ে বলল, এত ভাব দেখানোর কি আছে? কি ভাবো নিজেকে? কি এমন আঁকছো? পেজ নষ্ট করবে শুধু শুধু। বলে খাতার দিকে তাকালো। সাথে সাথে মুখ বন্ধ হয়ে গেল। ইগো এত চেপে বসেছে যে মিথিলার আঁকা ছবি দেখে রাগ উঠে গেল। ওর ছবির পৃষ্ঠাটা খাতা থেকে নিয়ে নিল। তারপর ছিঁড়ে ফেলল মিথিলার সামনে। সাথে সাথে কান্না করে দিল মিথিলা। গিয়ে কাপা হাতে ছেঁড়া কাগজগুলো মেঝে থেকে করিয়ে নিতে লাগলো। রাইসা বাঁকা হেসে বলল, তোর মতো পিঁপড়া পায়ের নিচেও থাকা উচিত। মিথিলা সব টুকরো করে নিয়ে এক দৌড়ে বের হয়ে গেল ক্লাসরুম থেকে। ক্লাসে এসে মিথিলাকে না দেখে আশেপাশে জিজ্ঞেস করতে লাগলো ইহান। সবাই বলল, রাইসা মিথিলার সাথে খারাপ ব্যবহার করেছে, আর তার খাতা কেড়ে নিয়ে কিসের ছবি ছিঁড়ে ফেলেছে, তাই ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস। রাইসা জানে ইহান পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। এমন তার ছাড়া মেয়ের জন্য ক্লাস মিস করবে না। এক্ষুনি স্যার আসবে। সব শোনার পর ইহান একবার ঠান্ডা চোখে রাইসার দিকে তাকালো। তারপর রাইসার ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত বের হয়ে গেল। ইহান চারিদিকে খুঁজে ওকে পেল না। মিথিলা কোথায় যে গেছে বোঝা যাচ্ছে না। আগের মতো একে ওকে জিজ্ঞেস করে বিশেষ একটা লাভ হলো না। ও হন্যে হয়ে পাগলের মতো খুঁজতে লাগলো। হঠাৎ ওর বাটন ফোন বেজে উঠতেই ও পকেট থেকে ফোনটা বের করলো। ফারাবি ফোন দিয়েছে। রিসিভ করতে ফারাবি ইহানের ওপর রাগ ঝেড়ে বলল, তোর আক্কেল কি? এমন মেয়েকে কেউ একলা ছাড়ে? কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ইহান দ্রুত বলল, তুই মিথুকে দেখেছিস? ও আমার সাথে আছে। কয়েক টুকরো কাগজ জড়িয়ে ধরে খুব কাছে। নিয়াই কোচিংয়ে। আমি যাচ্ছি। বাসায় যাবে বলছে। বাসায় কেউ নেই। ইসুবু অফিসে। তুই ওকে বল যে আমি ওকে কোচিংয়ে আসতে বলেছি। ও আসবে। ইহান ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ফারাবির হাতে পড়েছে, তাই পেয়েছে। অন্য কারো হাতে পড়লে পেত কি করে কে জানে। ইহান আর ফারাবি ক্লাসরুমের দরজায় মিলল। মিথিলা ফারাবির পেছনে গটিয়ে আছে। ইহানকে দেখে দ্রুত পাশ বদল করল। ইহানের শার্টের হাতা খামচে ধরল। এতে নখের ধার লাগলো হাতে। ইহান ফিসফিস করে বলল,
কদিন নখ কাটনি মিথু, রাক্ষসীর মতো হয়েছে। আসবো স্যার। স্যারের শেষে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, তাই কৈফিয়ত দিতে হলো ওদের। কোনো মতে একটা এক্সকিউজ দিয়ে ঢুকলো, বসে পড়ল যে যার জায়গায়। মিথিলা এখনও শার্টের হাতা ধরে আছে। রাইসা ওদের দিকে লালবর্ণ চোখে তাকিয়ে রইল। ক্লাস শেষ হতেই ইহান জিজ্ঞেস করলো, মিথু, কি হয়েছে? ছবি। মিথিলা ওর কাছে থাকা একটা কাগজের 13টা টুকরো হাই ব্রেঞ্চে রেখে মেলানোর চেষ্টা করলো। ইহানও কি বলল, আমায় দাও, আমি করে দিচ্ছি। কাগজের টুকরোগুলো মেলাতেই একটা মুখ ভেসে উঠল। ইহান অবাক হয়ে দেখল মিথিলা ওর ছবি স্কেচ করেছে। সেখানে ইহান মনোযোগ দিয়ে ফিজিক্স বই পড়ছে। আশেপাশের সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। ছবিটা দেখেই পুরো ক্লাসরুমে দ্রুত ছড়িয়ে পড়ল মিথিলার ছবির কথা। হুমড়ি খেয়ে পড়ল সবাই ছবিটা দেখার জন্য, কেবল একজন ছাড়া, রাইসা। সবাই দেখে প্রশংসা করতে লাগলো। এমন সময় স্যার আসতেই সবাই আবার বসে পড়ল নিজেদের সিটে। তবে গুঞ্জন থামেনি। চারিদিকের কথায় খই ফুটেছে। স্যার টেবিলে স্কেলের আঘাত করে শান্ত করার চেষ্টা করে বলল, কি হয়েছে? একজন বলল, স্যার, মিথিলা ইহানের ছবি এঁকেছে। এই 1 সপ্তাহে প্রত্যেক স্যারের মিথিলার সাথে কথা হয়ে গেছে, চেনে সবাই। স্যার বললেন, তাই? কই দেখি। ছবি ছেঁড়া দেখে স্যারকে বেঞ্চের কাছে আসতে হলো। দেখে স্যার অভিভূত হয়ে বললেন, মাশাল্লাহ, তোমার হাতের আঁকা তো অনেক সুন্দর, কিন্তু এটা এভাবে ছেঁড়া কেন? সবাই চুপ করে রইল। কেউ কিছু বলছে না দেখে ইহান উঠে দাঁড়িয়ে বলল, রাইসা করেছে। রাইসা দাঁড়িয়ে সাথে সাথে প্রতিবাদ করে বলল, আমি না, পাগলের নিজেরই দোষে ছিঁড়েছে। আমি না। শুনেই ইহানের মেজাজ টকবক করে ফুটতে শুরু করলো। ও দাঁতে দাঁত চেপে শান্ত কণ্ঠে বলল, কে পাগল রাইসা? রাইসা গিয়ে বলতে গিয়ে ওর ঠান্ডা স্বর শুনে থেমে গেল। স্যার বললেন, এটা ঠিক করনি রাইসা, এমন ছবি তোমার ছেঁড়া ঠিক হয়নি। রাইসা মুখ কালো করে বসে পড়ল। স্যার মিথিলার মাথায় হাত রেখে বললেন, অনেক বড় হও। মিথিলা স্নেহের ছোঁয়া পেয়ে হালকা হাসল। মিথিলা একটা খাতা বুকে জড়িয়ে মুখে হাসি নিয়ে হাঁটছে। ইহান ওর দিকে তাকালো। খাতাটায় ছবির টুকরোগুলো ঢুকিয়ে দিয়েছি যাতে হারিয়ে না যায়, আর সেটাকেই আগলে রেখেছে ও। ইহান ভাবতে পারেনি মিথিলা ওর ছবি আঁকবে। এ কদিন প্রায় দেখতে ওর দেওয়া খাতার পেন্সিলটা নিয়ে কি যেন আঁকত। কখনো এসে দেখায়নি গিয়ে আঁকছে। হয়তো শেষ হলে দেখাতো। তার আগেই রাইসা ছিঁড়ে দিয়েছে ছবিটা। তাছাড়া মিথিলার হাতের আঁকা বেশ ভালো। ছবিটা দেখানোই খুশির হাসিটা সারাক্ষণ লেগে আছে ওর মুখে। ইহান দাঁড়িয়ে যেতে মিথিলাও দাঁড়িয়ে গেল। ওর দিকে ফিরে জিজ্ঞেস করলো, আমাকে কেন? মিথিলা অবুঝের মতো তাকালো। আমার ছবি কেন মিথু? আমাকে কেন সবসময় চুজ করো? এসবও কেন নয়? এসবকে তোমাকে অনেক ভালোবাসে, তাহলে আমাকে কেন? মিথিলা কি বুঝলো জানে না, বলল, ইনো ভালো। ইহান খেয়াল করলো মিথিলা সব খেয়াল করে। ঈশিতাওকে ইনো ডাকে সেটাও খেয়াল করেছে ভালোভাবে। মিথিলা ইহানের শার্ট হালকা টেনে বলল, ইনো, আইসক্রিম। একটু দূরে দুটো বাচ্চা আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। সেদিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে তাকিয়ে আছে মিথিলা। ইহানোর হাত ধরে একটা দোকানে নিয়ে গিয়ে একটা কোন আইসক্রিম কিনে দিল। দেখেই মেয়েটার চোখে খুশিতে পানি চলে আসলো। সে মহা আনন্দে আইসক্রিম খেতে গিয়ে নাকে মুখে লাগিয়ে একাকার করে ফেলল। ওর কাণ্ডে ইহানের ঠোঁটজোড়ায় হাসি ফুটল। মনে মনে বলল, বাচ্চা একটা। বাসায় এসে মিথিলা ছবিটা নিয়ে ব্যস্ত হয়ে বলল। ইহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল ও ফ্লোরে বসে ছবিটা মেলানোর চেষ্টা করছে, কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। ইহান কাছে গিয়ে বলল, মিথু, আগে ফ্রেশ হয়ে নাও। মিথিলা ওর দিকে তাকিয়ে রইল ছলছল চোখে। ইহানের হাসি পেলেও মুখে কঠিন ভাব এনে বলল, যাও বলছি, কি আর করা। বকা খেয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ইহান হাসল। তারপর বসল ছবিটা ঠিক করতে। একটা নতুন পেজ নিয়ে তাতে গাম দিয়ে টুকরোগুলো বসালো। নিজের ছবি নিজে দেখে কেমন যেন ভালো লাগছে। মেয়েটাকে যেমন ভেবেছিল তেমন নয়, বাচ্চাই বটে, তবে সুন্দর ছবি আঁকতে জানে ভেবে আনমনে হাসতে থাকে ইহান। 10টার দিকে ঈশিতা আসলো। ইহান তখন বায়োলজিতে পড়ছিল। ডিএনএ আরএনএ নিয়ে সন্ধ্যা থেকে বসে আছে। জিন তত্ত্বটাও ভালো করে মগজে ঢুকিয়ে নিয়েছে। মিথিলা খাতার আরেকটা নতুন পৃষ্ঠা নিয়ে বসেছে। আগের ছবিটা ইহান জোড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু তাও তো সেরা। তাই অবুঝ মন নিয়ে আরেকটা আঁকতে বসল। ঈশিতা এসে মিথিলার খোঁজ নিতে লাগলো। ইহান পানি দিয়ে বলল, ভালো আছে তোমার মিথু? এখন আর আমার খোঁজ নাও না, খালি মিথুর চিন্তা।
পানির খালি গ্লাসটা টেবিলে রেখে বলল, বাব্বা, আমার ভাইটা তো অভিমানে ফুলে বেলুন হয়ে গেছে। ইহান কিছু না বলে রুমে চলে গেল। ঈশিতাও পিছু পিছু ঢুকল। মিথিলা আপন মনে ছবি আঁকছে। মিথু, মিথিলা ডাক শুনে তাকিয়ে হাসল। ঈশিতা কাছে এসে জিজ্ঞেস করল, কি আঁকিস মনোযোগ দিয়ে? ও তাকালো খাতার দিকে। একটা অর্ধ আঁকা ঘুমন্ত মুখ। ঈশিতা ভালো করে খেয়াল করে দেখল মুখটা ইহানের। তখনই ইহান ওর সামনে আগের ছবিটা ধরল। দেখেই ঈশিতা বিস্মিত হয়ে বলল, এটা কোথায় পেলি? ইহান মিথিলার দিকে ইশারা করল। ঈশিতা বসার রুমে চলে এলো। মিথিলার ছবি আঁকার ধরন দেখে বোঝা যায় আল্লাহ বিশেষভাবে ওকে ছবি আঁকার প্রতিভা দিয়েছেন। ছবির আনাচে কানাচে ভাব ফুটিয়ে তুলতে পারে দক্ষতার সাথে। ইহানের পড়ার ছবিটা হয়তো সে নিজের কল্পনা থেকে এঁকেছে। আর যদি তা না হয়, তবে বলতে হবে নিজের মেমোরি ঘেটে ঘেটে বের করে এঁকেছে। মেয়েটা এত ভালো ছবি আঁকে, অথচ কত অবহেলিত। কি করবি শুভ? আমাদের সমাজে প্রতিবন্ধী মানে অবহেলিত দলের আরেক দল সদস্য। ঈশিতা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমরা এত অবহেলিত, আর ওদের কথা তো বাদই দিলাম। ইহান টপিক ঘুরিয়ে বলল, খাবে চলো, আজ একসাথে খেতে মন চাইছে। ঈশিতা হেসে বলল, চল। ইহানের নতুন অভ্যেস যুক্ত হয়েছে মিথিলাকে খাইয়ে দেওয়া। এখন যখনই খিদে লাগে ইহানকে খাবারের কাছে নিয়ে গিয়ে দাঁড় করায়। তারপর এমন জুলুজুলু করে তাকায় যে হাজার বিরক্তির পরও ওকে এড়াতে পারে না। এখনো মিথিলা ইহানের পাশে বসে ওর কাজ দেখছে। ঈশিতা হেসে বলল, বাহ, ভালোই যত্ন করা শিখেছিস, খাইয়ে দিচ্ছিস। ইহান সবজিটা প্লেটে নিচ্ছিল। রসিকতা শুনে থেমে বলল, না খাইয়ে দিলে তোমার মিথু কেঁদে সাগর বানিয়ে ফেলবে। ঈশিতা হাসল। পরক্ষণে হাসি থামিয়ে বলল, অভ্যাস করে নিস না, পরে কষ্ট হবে, বলেই খাওয়ায় মন দিল। ইহান একবার মিথিলার দিকে তাকালো। খাওয়া শেষে ইহান আবার পড়তে বসল। মিথিলা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলে গেছে বিছানায়। হাতে খাতা পেন্সিল, আঁকার শব্দ কানে আছে। পেন্সিল দিয়ে যত্ন করে ঘষে ঘষে ছবি আঁকছে। ইহান চুপ করে একবার কান খাড়া করে শুনে আবার মন দিল পড়ায়। প্রায় 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ার পর হঠাৎ খেয়াল হলো শব্দ আর আছে না। তাকিয়ে দেখল মিথিলা ঘুমে বিভোর। মেয়েটা আঁকতে আঁকতেও ঘুমাতে পারে। কাছে যেতেই চোখ পড়ল খাতার স্কেচে। ছবিতে ইহান ঘুমিয়ে আছে বায়োলজি পড়তে। বইয়ের ডিএনএ আরএনএর ছবি দেখা যাচ্ছে। নিজের ছবি দেখে মনে মনে বলল, ছবিতে এত সুন্দর লাগছে কি করে আমাকে? ভেবে ফিক করে হেসে দিল। মিথিলা নড়ে উঠতেই হাসি বন্ধ করে দিল। সাবধানে ওকে নিয়ে গিয়ে ঈশিতার বিছানায় শুয়ে দিয়ে আসলো। পরীক্ষার দিন ঘনিয়ে আসছে, আর 15 দিন বাকি। সব একবার করে পড়া শেষ হয়ে গেছে। যে জায়গাগুলোয় আটকে যাচ্ছে সেই জায়গাগুলো পড়ে বারবার ঝালাই করে দিচ্ছে। আজকে সন্ধ্যায় পড়তে বসেছে। হায়ার ম্যাথগুলোর নতুন সমস্যার সমাধান করতে বসেছে। সাথে কানে মিথিলার পেন্সিল ঘষার শব্দ। ওর ছবি দেখে ইহান আর ঈশিতা যে খুশি হয়েছে তা ভালো মতোই টের পেয়েছে। তাই প্রায় খাতা নিয়ে বসে। কোচিং বন্ধ করে দিয়েছে। এখন সারাক্ষণই ইহান মিথিলার সাথে বাসায় থাকে। ওর পেন্সিলের শব্দে অভ্যস্ত হয়ে গেছে সে। সম্প্রতি ওকে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে ইহান, যেন নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আর ওকে খুঁটিয়ে দেখা তো রোজকার ব্যাপার। এত ধৈর্য মেয়েটার কই থেকে আসে? তবে তারও তো ধৈর্য কম না। সারাদিন বই নিয়ে টেবিলে বসে থাকতে থাকতে পিঠ শক্ত হয়ে যায়। এখন শুধু লক্ষ্য পূরণের পালা। অনেকক্ষণ ধরে খেয়াল করছে মিথিলা খাতার পেজ ছিঁড়ছে একটু পরপর। প্রথম দিকে তেমন পাত্তা দেয়নি। এখন বারবার শব্দ আসায় কৌতূহল হচ্ছে। আগে কখনো এমন করতে দেখিনি। ইহান পিছন ফিরে দেখল কাগজ ছিঁড়ে ছিঁড়ে খাতা অর্ধেক হয়ে গেছে। বিছানা ফ্লোরে কাগজের ছেঁড়া অংশে ভর্তি। ওর সামনে আরেকটা ছিল। তারপর কুচি কুচি করে ফেলল ছিঁড়ে। ইহান উঠে এসে বলল, কি হচ্ছে মিথু? এমন কাগজ ছিঁড়ছ কেন? ইহানের কথায় চমকে উঠে খাতা লুকাতে লাগলো। কি এমন আঁকলো যে খাতা লুকাচ্ছে? একবার ভাবলো জোর করে দেখবে, পরে নিজেকে সংযত করে টেবিলে বসল। এমনিতেও ওকে পরে দেখা যাবে, এখন জোর করার কিছুই হয়নি। কিন্তু এসব নিজেকে বোঝালেও পড়ায় মন দিতে অসুবিধা হচ্ছে। এর মধ্যে দুটো অঙ্ক ভুল করেছে। একটু পরপর কাগজ ছেঁড়ার শব্দ ওর কৌতূহলকে বাড়িয়ে দিচ্ছে। কিছু বলতেও পারছে না। আধা ঘন্টা পর শব্দ বন্ধ হয়ে যেতেই আবার পিছন ফিরে তাকালো। মেয়েটা আঁকতে আঁকতে প্রায় ঘুমিয়ে যায়। পরে ঈশিতা আসলে ডেকে নিতে হয় খাওয়ার জন্য। আবার সামনে ফিরতেই কলিং বেল বাজল। ঈশিতা এসেছে।
10টা বাজে। দরজা খুলতেই ঈশিতা ঢুকে সোফায় বসল, চোখে মুখে ক্লান্তির ছাপ। বসে জিজ্ঞেস করলো, আজ কি এঁকেছে? ইহান পানি এগিয়ে দিয়ে বলল, এসে ছবির খোঁজ করছো? পানিটা শেষ করে বলল, এই নিয়ে 6টা ছবি এঁকেছে। কি সুন্দর না? হুম, সুন্দর। ঈশিতা বাচ্চাদের মতো আগ্রহ নিয়ে বলল, আজ কি এঁকেছে? দেখা দেখা। ইহান হতাশ ভঙ্গিতে বলল, রুমে গিয়ে দেখো। ও সোফা থেকে উঠে বলল, ঠিক বলেছিস। তা আর্টিস্ট কি আজও ঘুমে? ইহান হুম বলে সায় দিল। ঈশিতা মহা আনন্দে রুমে ঢুকে থমকে গিয়ে বলল, এসব কি? মিথিলা একগাদা কাগজের টুকরোর উপর ঘুমিয়ে আছে। ইহান ভাত বাড়তে বাড়তে বলল, তোমার মিথু আজ আকার থেকে ছিঁড়েছে বেশি। ঈশিতার টুকরো কাগজগুলো করিয়ে নিয়ে বোঝার চেষ্টা করল। মানুষের মুখের অবয়ব, কিন্তু কার বোঝা যাচ্ছে না। আর এত টুকরো, কোনটার কোনটার সাথে জোড়া লাগাবে তার বোঝার উপায় নেই। ও হতাশ হয়ে কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে আছে। ইহান এসে বলল, ইস্যু বোঝাও, ফ্রেশ হয়ে নাও। ঈশিতা তখনও চিন্তা করছে কার হতে পারে। ওর ডাক কানে যায়নি। ফিসফিস করছে কার হতে পারে। ইনোর? ওরই হবে। আমাকে তো আঁকেনি কখনো। ও কাদো কাদো মুখ করে ভাবতে লাগলো, ইসুবু? হুম। হুম, কি বলো? ফ্রেশ হো গিয়ে। এটা কার হতে পারে বলতো? আমি কি করে বলবো? তাও ঠিক, তোরই হবে। আগেরগুলো তো। ইহান ঈশিতাকে রুম থেকে ঠেলে বের করে দিয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর গবেষণা করো কার হবে। না হলে মিথুকে জিজ্ঞেস করো। আমার খিদে পেয়েছে। ঈশিতা মুচকি এসে বলল, আচ্ছা বাবা, যাচ্ছি। আজকে শুক্রবার। ঈশিতার অফিস ছুটি, তাই চিন্তা করলো খিচুড়ি রান্না করবে। বাইরে ফুরফুরে রোদ। পেঁয়াজটা কুচি করে কেটে মরিচটা হাতে নিতেই মিথিলা রান্নাঘরে উকি দিল। সে একটা ছুরি নিয়ে এসে দাঁড়ালো ঈশিতার পাশে। ও হেসে বলল, থাক, পাকনামো করতে হবে না। পরে দেখব হাট কেটে বসে আছিস। ছুরিটা নিয়ে রেখে দিল র্যাকে। মিথিলাকে একটা টোল এনে দিয়ে বলল, এখানে বসে দেখ কি করি। ঠিক আছে? মিথিলা মাথা নাড়ল। সব কাটাকুটি শেষে পাতিলে তেল ঢেলে ভাজতে বসল। চালটা আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে। পেঁয়াজটা হয়ে এলে সেগুলো পাতিলে দিয়ে দিল। কতক্ষণ তেলে নেড়ে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনা দিতে দিতে বলল, যা গোসল করে নে, আমি জামা দিচ্ছি। ইহান নামাজে গেছে। এসে দেখল মিথিলা বারান্দায় ভেজা চলে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। ইহান এক পলক দেখেই চোখ সরিয়ে নিল। এসে বসল সোফায়। মিথিলা একটু পরে সে আয়নার সামনে দাঁড়ালো। বসার ঘর থেকে দেখা যাচ্ছে ওকে। ইহান দেখল ও আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে। এসে তার গলা শোনা গেল। সে গোসল করে বের হয়ে বলছে, এমন করে কি দেখছিস আয়নায়? মিথিলা কিছু না বলে মাথা নাড়ল। খেতে বসে ঈশিতা বলল, আজ মিথু নিজের হাতে খাবে, তাই না মিথু? ইহান সাথে সাথে বলে উঠল, কেন? আমি কি খাওয়াতে পারি না নাকি? ওর রিয়াকশনে মিথিলা ঈশিতা দুজনেই তাকিয়ে রইল ওর দিকে। ইহান অপ্রস্তুত হয়ে বলল, হঠাৎ করে বললে তো, তাই। ভালোই তো। এত বড় মেয়ে, অন্যের হাতে খেলে মানুষ কি বলবে? ঠিক মতো খাও, গুছিয়ে খাবে। সরাবে না এদিক ওদিক। ইহান নিজের খাওয়ায় মন দিল। ঈশিতা হেসে মিথিলাকে খিচুড়ি বেড়ে দিয়ে বলল, ইহান, আমি ভাবছি ওকে পড়াশোনা করানো দরকার। মানুষের সাথে ওর খুবই কম মেশা হয়, আর আমাদের সাথেও কম কথা হয়। ভালো তো, পড়াও। তুই পড়াবি? আমি কেন? ইসুবু, আমার কদিন পর পরীক্ষা। এর মধ্যে আমি পারবো না। তুমি পারলে পড়াও। আমার সময় নেই। বুঝলাম। আচ্ছা দেখি। খাওয়া শেষ করে মিথিলাকে নিয়ে সে যে রুমে গেল, এই 1.5 ঘন্টায় বের হওয়ার নাম নেই। কি যে করছে সেটাই বুঝতে পারছি না। ফিজিক্স বইটা নিয়ে তখন থেকে বসার রুমে বসে আছে। চোখ কেবল ঘুরে ফিরে ঈশিতার দরজার দিকে যাচ্ছে। বই মনোযোগ নেই। শেষে বিরক্ত হয়ে বই বন্ধ করে ফেলল। ঈশিতাকে ডাকার জন্য মুখ খোলার আগেই দরজা খুলল। মিথিলা বের হলো। লং ফ্রক পরা, পেট পর্যন্ত খোলা চুল দুই পাশে ক্লিপ দিয়ে আটকানো, মুখে হালকা সাজ। সব মিলিয়ে ভীষণ সাদাসিধে লাগছে ওকে। ঈশিতা বেরিয়ে বলল, কেমন লাগছে বলতো ইনু? ইহান কয়েক পলক ফেলে বইটা আবার খুলে বসল। আগে কখন সে মেয়েদের দিকে খুব ভালো করে তাকায়নি, মিথিলার দিকেও না। আজ কেবল ওর দিকে তাকিয়ে থাকতে মন চাইছে। কি হলো বুঝতে পারল না। ঈশিতা অভিমানের সুরে বলল, মেয়েটাকে সাজালাম। আরেকটু দেখছি শোনা। মিথিলা ওর কাছে এসে বসে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। একে তো ওর প্রতি কেমন টান তৈরি হয়েছে। তার উপর বাচ্চাদের মতো সরল চাহনিতে অস্বস্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। বইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, ভালো লাগছে। এটা শুনেই মিথিলা খুশি হয়ে গেল।
ঈশিতা মিথুকে বলল, ভাই থেকে সার্টিফিকেট পেয়ে গেলি, এবার চল। ইহান ওর দিকে তাকিয়ে বলল, কোথায় যাবে? ওকে নিয়ে মার্কেটে যাব। ওর তো কিছুই নেই। তোমরা একলা যাবে? ফারাবিকে বলেছি। তুই তো যাবি না? ফারাবি গেলে আমি যাব না কেন? আমি এক্ষুনি আসছি। ইহান তৈরি হতে চলে গেল। ঈশিতা হেসে বলল, বুঝলি মিথু, শিখে রাখ আমার ভাইটাকে কিভাবে ভুজুং ভাজুং দিয়ে রাজি করানো যায়। মার্কেট থেকে এসে একটা লম্বা আড়মোড়া ভাঙল ইহান। মিথুর দিকে তাকালে হাসি পাচ্ছে। গাড়িতে আসায় মেয়েটার খোলা চুলগুলো একেবারে কাকের বাসা হয়ে গেছে বাতাসে। ঘড়ি দেখল ঈশিতা, 8টা বাজে। জামা কাপড়ের প্যাকেটগুলো রুমে রেখে রান্নাঘরে চলে গেল খিচুড়ি গরম করতে। মিথিলা বসেছে তার খাতা নিয়ে। আজকে নতুন খাতার রং পেন্সিল কিনে দিয়েছে ঈশিতা। সেই খুশিতে বাসায় আসার জন্য পাগল হয়েছিল। এসেই খাতা নিয়ে বসতে যাচ্ছিল। ইহান ধমক দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছে। চানাচুরের একটা প্যাকেট খুলে রান্নাঘরে ঈশিতার কাজ দেখতে লাগলো ইহান। ওকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিছু বলবি? হুম। খিচুড়ির ডেকচিটা চুলোয় দিতে দিতে বলল, বল। ইহান মুখের চানাচুর শেষ করে বলল, আজকে ফারাবির সাথে গুজুগুজুর করে কি বলছিলে? ঈশিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কিছু না, বলে কাজে মন দিল। আরো কিছু জিজ্ঞেস করলেও ঈশিতা যে আর কিছু বলবে না তা বুঝতে পেরে রুমে চলে এলো। মিথিলা সবসময় ওর রুমে বসেই ছবি আঁকে। এখানে ওখানেও আছে। মিথিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেবিলে বসে পড়ল। শেষ পরীক্ষা দিয়ে বের হতেই ইহান বড় করে একটা শ্বাস নিল। মনের মতোই পরীক্ষাগুলো দিয়েছে। মনটা অনেক ভালো লাগছে। বেশিরভাগ উত্তর কমন ছিল। আশা করা যায় যেমন চাইছে তেমন ফল পাবে। ইহান বাসার দিকে রওনা দিতেই ফারাবি এসে কাঁধে হাত দিয়ে বলল, কোথায় যাও ছোট্ট বন্ধু? বাসায় যাব। আজ তো যাওয়া যাবে না। কেন? আজ আমার বাসায় যাবি। আব্বু আম্মু বাইরে গেছে। দুজনে মিলে খেলবো, চল। ইসুবু চিন্তা করবে। আরে কোনো চিন্তা নেই, চল তো। ফারাবি জোর করে ইহানকে নিয়ে গেল ওদের বাসায়। ব্যাগগুলো সোফায় রেখে বলল, যা ফ্রেশ হয়ে নে, আমি দেখি কি খাওয়া যায়। ইহান ফ্রেশ হয়ে বের হয়ে রান্নাঘরে গেল। সেখানে ফারাবি চিপস ভাজি করছে। ইহান বলল, কি করিস? ভাজা চিপসগুলো তুলে আবার ভাজতে দিয়ে বলল, এই একটা জিনিসই এখন পর্যন্ত পারি রে ভাই। কড়াইয়ে তেল দিয়ে কেবল টুসটুস করে চিপসগুলো ছেড়ে দিবি, ব্যাস, কুচমুচ করে খাওয়ার জন্য রেডি। ইহান ফারাবির কথা শুনে হেসে বলল, তোকে খালি ময়দানে রেখে আঙ্কেল আন্টি কোথায় গেছে? একটা কাজে, চল। চিপস ভাজা হয়ে গেছে। দুজনে মিলে চিপস খেতে খেতে ভিডিও গেমস নিয়ে বসল। খেলার মাঝে ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই দেরি হয়ে যাচ্ছে, 2:30 বাজে। ইসুবু চিন্তা করবে। ফারাবি উত্তেজিত হয়ে বলল, ইয়েস, জিতে গেছি, তুই হেরে গেছিস। আরে চিন্তা নিস না, আপু জানেন তুই এখানে আসবি, প্যারা নিস না। আমাকে বলিসনি তো আপু জানে, ভুলে গিয়েছিলাম। জানিস ইহান, আমারটা ছোটবেলা থেকে একটা বোনের শখ। তো আঙ্কেল আন্টিকে বল। ধুর, বললে যদি হয়ে যেত তাহলে তোকে বলি, তারা কম চেষ্টা করেনি। কিন্তু আমি হওয়ার 1 বছরের মাথায় আম্মুর অপারেশন হয় জরাতে টিউমার হওয়ায়, তাই ফেলে দিতে হয়েছে। এখন হাজার চালিয়ে বোন পাওয়া সম্ভব না, বুঝলি? হুম, বুঝলাম। তবে আজ আমি অনেক খুশি। কেন? কারণ আমি একটা বোন পাবো। ইহান অবাক হয়ে বলল, কোথা থেকে? ফারাবি চোখ টিপে বলল, দেখবি, যখন পাবো তোকে দেখাবো। ইহান চিপস মুখে দিতে দিতে বলল, দত্তক নেবে নাকি? হুম, আমার বোনকে অনেক পছন্দ হয়েছে, শান্তশিষ্ট অনেক। তাহলে তো ভালো। ইহান সে চিপসটা মুখে পড়ে দিয়ে বলল, যাই রে, বাসায় কাজ আছে। ফারাবি ওকে আটকানোর চেষ্টা করে বলল, কি কাজ? থাক না আর কিছুক্ষণ। ইহান যাওয়ার চেষ্টা করল কিন্তু ও নাছোড়বান্দা। এমন সময় কলিং বেল বাজতে ফারাবি দৌড়ে গিয়ে দরজা খুলল। দেখল ওর আব্বু আম্মু এসেছে। এসে বলল, এবার যেতে পারিস। ইহান কানে ফিসফিস করে বলল, তোদের বাসায় জিন পড়ে আছে নাকি? ফারাবি জিজ্ঞেস করল, কেন? দরজার কাছে যেতে যেতে বলল, যেভাবে আমাকে আটকাচ্ছিলি, আঙ্কেল আন্টি আসায় চলে যেতে বলছিস। হুশ, যা যা ভাগ। ইহান হাসতে হাসতে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আঙ্কেল বললেন, আরে ইহান যে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? জি আঙ্কেল, ভালো। আজ আসি। ও মা, সে কি? কিছু বানিয়ে দেই, খেয়ে যাও। আজ না আন্টি, আরেকদিন খাবো। আজকে একটু তাড়া আছে। ইহান বেরিয়ে গেল।
বাসার কাছাকাছি একটা দোকানে এসে 3টা কোন আইসক্রিম কিনলো। মিথু খেতে পছন্দ করে। কলিং বেল টিপতে মিথু দরজা খুলে দিয়ে রুমে চলে গেল। ওর মলিন মুখ দেখে ইহানের হাসি মিলিয়ে গেল। হলোটা কি? রাতে খাওয়ার সময় ইহান দেখল সবাই চুপচাপ। মিথু কেন যেন ওকে এড়িয়ে চলছে। কথা বলছে না, খেতেও বায়না করে না এখন। নিজে নিজেই খায়। ইহান খাওয়ার মাঝে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে ইসবু? ঈশিতা খাওয়া শেষে উঠে যাচ্ছিল। ওর কথা শুনে বলল, কি হবে? ইহান শেষ লোকমা মুখে দিয়ে বলল, সবাই চুপচাপ। ঈশিতা রান্নাঘরে প্লেট ধুতে ধুতে বলল, প্রত্যেক দিনই তো এমন থাকি, বলে কাজে লেগে গেল। ইহান মিথিলার দিকে তাকিয়ে রইল। সে অনেক চেষ্টায় অর্ধেক খাওয়া শেষ করেছে। ও ফিসফিস করে জিজ্ঞেস করল, আমি খাইয়ে দেব? মিথিলা মাথা নাড়ায়। ইহান হতাশ হয়ে বলল, কেন? ও একটা হাসি দিয়ে খাওয়া শেষ করার চেষ্টা করতে লাগলো। ইহান রুমে পায়চারি করছে। মিথিলা ঘুমিয়ে পড়েছে। ঈশিতা আজ কাজ শেষ করে উঁকি মেরে দেখল ইহান ঘুমায়নি। রুমের এক পাশ থেকে অপর পাশে ঘুরপাক খাচ্ছে। ঈশিতা রুমে ঢুকে জিজ্ঞেস করল, কিরে, ঘুমাবি না? আজ তো আর পড়াশোনা নেই, তাড়াতাড়ি শুয়ে যা, কাল রবি চাচা আসবেন। ইহান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেও বলল, আমরা অনেক ছোট থাকতে দেখতে এসেছিলেন একবার, তোর হয়তো মনে নেই। উনি অনেকদিন আমাদের খোঁজ পাননি, এখন খোঁজ পেয়ে কথা বলতে আসবেন। ইহান বেশ বিরক্ত হয়ে বলল, দরকারের সময় যখন কাউকে পাইনি, এখনো প্রয়োজন নেই। ঈশিতা বলল, আমার প্রয়োজন। তোর ভবিষ্যতের জন্য প্রয়োজন। তুই চাচার সাথে সাউথ কোরিয়া যাবি, ওখানে ডাক্তারি পড়বি। আমি চাচার সাথে কথা বলেছি, উনি রাজি। ইহান এক পলক ওর দিকে তাকিয়ে বলল, না। ঈশিতা সকাল সকাল কোথায় যেন বেরিয়ে গেল। যাওয়ার আগে মিথিলাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেল। ইহান তখনও ঘুম থেকে ওঠেনি, উঠলেও বিছানা থেকে নামেনি। চুপচাপ শুয়ে আছে। আজ কোনো পড়ালেখা নেই। একেবারে নেই যে তা নয়, ভর্তির জন্য পড়তে হবে। ভাবতেই কাল রাতের কথা মনে পড়ল। কাল ঈশিতার সাথে এক দফা তর্ক হয়ে গেছে রবি চাচার সাথে বিদেশ যাওয়া নিয়ে। ইহান কিছুতেই ঈশিতাকে ফেলে বিদেশ যেতে চায় না। এদিকে ঈশিতাও ওকে বিদেশ না পাঠিয়ে ক্ষান্ত হবে না। ভাবতেই বেশ বিরক্ত লাগছে ইহানের। শেষে বিরক্তি নিয়ে উঠে ফ্রেশ হয়ে এলো। বসার ঘরে মিথিলা খাবার শেষ করে বসে আছে। ইহান গিয়ে বলল, খেয়েছো? না খাইয়ে দেব? মিথিলা মাথা নাড়িয়ে উঠে চলে যায় ঈশিতার রুমে। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে নাস্তা করতে বসল। এখন মিথিলা খেতে চায় না দেখে কেন যেন ওর মন খারাপ হয়। আগে ওর পেছনে ঘুরঘুর করলে বিরক্ত লাগতো, আর এখন না করে দেখে একলা লাগে, যেন অনেকদিন পরে পাওয়া সঙ্গীকে হারিয়ে ফেলছে। খাওয়া শেষ করে নিজের রুমে এসে বসল। কালকেও মিথিলা খাতা নিয়ে বসেনি, আজও ঈশিতার রুমে। পেন্সিলের কোনো আওয়াজ নেই। হঠাৎ আঁকাবুকি বন্ধ, বোঝাই যাচ্ছে না। ওকে কি কে বলেছে বিদেশ যাওয়ার কথা? তাই কি মন খারাপ? কিন্তু ও তো যাচ্ছে না। ইহান হুট করে ছুটে ঈশিতার রুমে গিয়ে বলল, মিথু। মিথিলা আগের আঁকা ছবিগুলো দেখছিল, সব ছড়িয়ে রেখেছে বিছানার ওপর। ওর হুট করে আসায় চমকে উঠে বলল, হ্যাঁ। ইহান এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসল বিছানার কাছে। ছবিগুলো দেখে বলল, আমাকে কেন আঁকো মিথু? ইহান ওর চোখের দিকে তাকালো। আজকে মিথিলা ওর চোখের দিকে সরাসরি তাকিয়েছে। অন্য সময় চোখ সরিয়ে ফেলত। ইহান যেন ওর সরল চোখে হারিয়ে গেল। তারপরে হঠাৎ মিথিলা একটা হাসি দিয়ে বলল, ভালো লাগে। ইহান ওর হাসিতে একটু ভরকে গিয়ে মনে মনে বলে উঠল, কিউট। কিছু বলতে যাচ্ছিল, তখনই কলিং বেল বেজে উঠল। ইহান গিয়ে দেখল আজ মিথিলা দরজা মেরেছে। দিন দিন অনেক কিছু শিখে নিচ্ছে। দরজা খুলতে একজন লোককে চোখে পড়ল। শার্ট কোট পরা, বেশ সাহেবী, কিন্তু বয়স 50 হবে। মাথার চুল আধা কাঁচা পাকা, সাথে একটা লাগেজ। পেছনে ঈশিতা। ইহানের বুঝতে বাকি রইল না লোকটাকে। সে সালাম দিয়ে সরে দাঁড়ালো। লোকটা আসলো 2 ঘন্টা হলো না, লোকটার লেজে লেজে ঘুরতে লাগলো মিথিলা। ঈশিতার রুমে বসে লোকটা গল্প করে যাচ্ছে, আর মিথিলা হা করে গিলছে। ইহান রুমের বাইরে উকি মেরে কপাল কুঁচকিয়ে দেখতে লাগলো, আর দেয়াল খুঁড়তে লাগলো। মনে মনে বলল, আসতে নাচতে দাঁত কেলাচ্ছে বুড়ো ভামরাটার সাথে, আর কাল থেকে আমার সাথে ঠিকমতো কথাও বলছে না। হুঁ। ঈশিতা হঠাৎ পেছন থেকে বলল, মেয়েটা ভ্রমণ কাহিনী বেশ পছন্দ করে। ইহান চমকে উঠে পেছনে তাকালো। ঈশিতা পানি খাচ্ছে, আর ওর দিকে তাকিয়ে আছে। গ্লাসটা টেবিলে রেখে বলল, যাবি করিয়া? ইহান না বলে নিজের রুমে চলে গেল। ঈশিতা হাসতে হাসতে বলল, ভাইটা হিংসে করতেও শিখে গেছে দেখছি।
রবি চাচা আসলেই ভালো মানুষ। ছেলে মেয়ে নেই, স্ত্রী গত হয়েছে কয়েক বছর। একলাই থাকেন উত্তর কোরিয়ায়, কাজ করেন। কেয়ারটেকার আছে একজন দেখাশোনা করার। তাই ইহানকে নিজের কাছে নিতে তার কোনো আপত্তি নেই। ঈশিতাকেও নিতে চেয়েছিলেন, কিন্তু সে রাজি হয়নি। বলেছে ও তো ভালো আছে যেভাবে আছে, কিন্তু ইহানের ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত। বড় কেউ নেই যে ওকে গাইডলাইন দেবে, পরামর্শ দেবে। ওর অনেক শখ ডাক্তার হবে। তাই ও চায় ইহান রবি চাচার সাথে বিদেশে চলে যায়। রাতে খেতে বসে রবি চাচা বললেন, আমার ভাগ্নিটা কতবার যে ফোন দিল সকাল থেকে, কেন জানি আগে ওর বাসায়। ঈশিতা হেসে বলল, তা তো করবেই। তার প্রিয় চাচাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এক রাতই তো, কাল দিয়ে আসব। চাচা হাসলেন। মিথিলা মনোযোগ দিয়ে চাচার কথা শুনছে। ওকে এত মনোযোগী হতে দেখে ইহান শাকভাজি ওর প্লেটে তুলে দিয়ে বলল, ঠিক মতো খাও, এমনিতেও তো শুকনো লাঠি। ওর কথা শুনে মিথিলার সাথে চোখ সাথে সাথে ছলছল করে উঠল। এসে তার ধমকের সুরে বলল, দিচ্ছিস তো মেয়েটাকে কাঁদিয়ে। আমি কিছু বলেই কেঁদে দেয়, আর না হলে সবার সাথে ভালো। বেশ রাগ করে শেষটুকু খেয়ে ইহান উঠে গেল। ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ডাইনিং থেকে তাদের হাসির আওয়াজে হঠাৎ চোখ দিয়ে পানি পড়ল ইহানের। মনটা ভীষণ খারাপ। সবাই তাকে দূরে ঠেলে দিচ্ছে, সবাই তাকে ছাড়াই বন্য। সকাল সকাল ঈশিতার ডাকে ঘুম ভাঙল। বলল, তাড়াতাড়ি উঠ তো, খেয়ে নে, চাচাকে দিয়ে আসবি। ওনার ভাগ্নে আসবে নিতে, ওঠ। ইহান অনিচ্ছা সত্ত্বে উঠে গেল। চটপট খেতে বসল। রবি চাচা তৈরি হয়ে সোফায় বসে পত্রিকা পড়ছেন। ইহানের খাওয়া শেষ হয়েই উঠে গেলেন। ঈশিতার মিথু দরজা পর্যন্ত এগিয়ে দিল। আবার আসবেন চাচা, 1 মাস তো আসেন দেশে। মিথিলা ওর সাথে সায় জানালো। রবি চাচা হেসে বললেন, তা আছি, ইনশাল্লাহ আসব। ইহান পোশাক পরিবর্তন করে বেরিয়ে এলো। চাচার লাগেজটা নিয়ে নিচে চলে এলো। চাচাও বেরিয়ে এলেন। দুজনেই অপেক্ষা করছে। হঠাৎ রবি চাচা বললেন, তোমার বোন তোমাকে নিয়ে খুব চিন্তা করে জানো তো। কাল থেকে কয়বার বলল, তোমাকে যাতে জোর করে হলেও নিয়ে যায়, তোমার স্বপ্ন যাতে পূরণ করতে সাহায্য করি। ইহান চুপ করে রইল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবারক মারা যাওয়ার খবর পাই 2 বছর আগে। ততদিনে তোমরা তোমাদের কষ্টের জীবন কাটিয়ে উঠেছ। বহু খোঁজ খবর করেও এসো মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি। তখনই সে আমাকে বলেছিল, তোমার কলেজ শেষ হলে যেন নিয়ে যায় আমার সাথে। তোমার পাসপোর্টও তৈরি করে রেখে দিয়েছে। এর মধ্যে ভিসাও তৈরি, জানো। ইহান একটু অবাক হলো। মাঝে মধ্যে কি সব কাগজে ওর স্বাক্ষর নিয়েছিল ঈশিতা, সে তো এত পাত্তা দেয়নি। এখন বুঝতে পারল। এর মধ্যে রবি চাচার ভাগ্নে চলে এলো সিএনজি নিয়ে। তিনি উঠতে উঠতে বললেন, যে বোন তোমার জন্য এত কিছু করেছে, তাকে হতাশ করো না। সিএনজি চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। ইহান সেদিকে তাকিয়ে রইল। 1 মাস কিভাবে দেখতে দেখতেই চলে গেল। ইহানেরও রেজাল্ট দিয়ে দিল, গোল্ডেন A+ পেয়েছে। রবি চাচাও জানালো তার যাওয়ার সময় হয়েছে। ইহানের জন্য তৈরি হয়ে নেয়, কালই ফ্লাইট। ঈশিতার ব্যস্ততার মধ্যে কাটল সারাদিন। বিকেলে হঠাৎ ফারাবি তার বাবা মাকে নিয়ে হাজির। ফারাবি ইহানের বিদেশে যাওয়ার কথা শুনে বলল, আমরা তো পরশু চলে যাচ্ছি লন্ডন। তুই যে লন্ডন যাবি বলিসনি তো। সপরিবারে যাচ্ছি। আব্বু সব সেটেল করে ফেলেছে। তাই তো মিথুকে নিতে এলাম। মিথুকে নিতে এলি মানে? ও তো আমার ছোট বোন। কি বলছিস? আমার মাথায় কিছু ঢুকছে না। মিথু তোর বোন মানে? ঈশিতা তাদের নাস্তা দিতে দিতে বলল, 1 মাস আগে ওনারা মিথুকে দত্তক নিয়েছে। ইহান মিথুর দিকে তাকালো। ও কাচুমাচু হয়ে দাঁড়িয়েছে একপাশে। ইহান হেসে বলল, আমার সাথে ঠাট্টা করছে সবাই। ফারাবি বলল, কেউ তোর সাথে ঠাট্টা করছে না। যেদিন মিথু কাঁদতে কাঁদতে পথের মধ্যে ঘুরছিল, ওর কান্না দেখে মায়া লেগেছিল। আর তোর ওপর অনেক রাগ উঠেছিল। ভেবেছিলাম ওর মতো একটা বোন থাকতো আমার। আম্মু আব্বুকে বলতেই তারা রাজি হয়ে গেলেন। ঈশিতা আপু ওর ভবিষ্যতের কথা ভেবে ফারাবির কথার মাঝে ইহান সোফা থেকে উঠে দাঁড়ায়। তারপর রুমের দিকে যেতে যেতে বলে, আমি রুমে যাচ্ছি। ও চলে গেলে দরজা মেরে দেও ইসুব। সন্ধ্যায় ওরা মিথিলাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে অনেকবার দরজায় ধাক্কা দিয়েছিল মিথিলা, কিন্তু ইহান দরজা খোলেনি। ঠায় দাঁড়িয়েছিল দরজার কাছে। সেখানে দাঁড়িয়ে মিথিলার কান্না শুনেছে, বিদায় শুনেছে, দরজা বন্ধ হওয়ার শব্দ শুনেছে। সাথে চোখ দুটো আবার ভিজে উঠেছে। রাতে খাওয়ার সময় ডাকতে দরজা খুলল ইহান। মুখটা ধুয়ে নিয়েছে একটু, কিন্তু মোছেনি।
এখনো পানি জমে আছে চোখের কোণায়। চোখের পানি না মুখ ধোয়ার পানি জানে না। ঈশিতা খাবার বাড়তে বাড়তে বলল, এতই যখন কেয়ার করিস শেষ বেলায় এত কঠিন হয়ে গেলি কেন? মেয়েটা কত কেঁদেছে জানিস? নাকটা লাল করে ফেলেছিল। ইহান কিছু না বলে একরাশ অভিমান নিয়ে খেতে বসল। ঈশিতা পাশে বসে বলল, বুবুর ওপরও অভিমান হয়েছে? ইহান চুপচাপ খেতে লাগল। জানিস তো, ওকে আমরা ওর প্রাপ্যটুকু দিতে পারবো না। ওর প্রতিভা বিকাশের জন্য একটা পরিবেশ দরকার, যেটাও আমাদের কাছে থাকলে কোনোদিনও পাবে না। তুই বিদেশে চলে গেলে আমি থাকতাম কাজে, ও একলাই অন্ধকারে রয়ে যেত। সেটা কি করে হতে দেই বল? ফারাবি আর ওর পরিবারকে অনেকদিন থেকেই চিনি আমরা। জানিস আঙ্কেল কি বলেছে? ওকে আর্ট কলেজে ভর্তি করাবে। ওর অনেক ভালো থাকবে। ইহান নাক টানতে লাগলো। ঈশিতা ওর দিকে মুখ ঘোরাতেও কেঁদে দিল। ঈশিতা ওর বুকে টেনে নিয়ে বলল, আমার ছোট্ট বোকা ইনুটা। ইহান বোনকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। ওই অল্প কথা বলা মেয়েটার ওপর বড্ড মায়া পড়ে গেছে যে। সকাল ৮টায় এয়ারপোর্টে পৌঁছে গেল। রবি চাচা আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিলেন। সাথে ওনার ভাগ্নে আর তার বউ এসেছে। রবি চাচা ওকে নিয়ে ঢুকে গেলেন ভেতরে। ঠিক সেই সময় মিথিলা দৌড়াতে দৌড়াতে আসলো, হাতে একটা বড় ফ্রেম। এসে হাঁপাতে লাগলো। যখন বুঝলো দেরি করে ফেলেছে, তখন সেখানে বসে কান্না করে দিল। ঈশিতা এসে বলল, কি হয়েছে মিথু? ও ফ্রেমটা দেখিয়ে বলল, এটা ইনোর। ৫ বছর পর দেশে ফিরল ইহান। তবে প্রত্যেক বছর একবার করে এসেছে ঈশিতাকে দেখতে। সবার সাথেই দেখা হয়েছে, কেবল মিথিলা ছাড়া। তাই বলে এই নয় যে মিথিলার সম্পর্কে সে বেখবর। প্রতিনিয়ত মিথিলার খবর নিয়ে এনেছে ফারাবির কাছ থেকে। যোগাযোগ ছিল ওর সাথে প্রতিনিয়ত। আজ প্রথম বিবাহ বার্ষিকী ঈশিতার। বিয়েটা শেষ পর্যন্ত করে ফেলল, সাথে সুখবরও আছে। সেই নিয়ে খুবই খুশি সবাই। ঈশিতার শ্বশুরবাড়িতে পার্টি চলছে আজ। সেই হিসেবেই আজ ইহানের দেশে ফেরা। ইহান গাড়ি থেকে নামতে ফারাবি বলল, কি অবস্থা ব্রো? আগের থেকে দেখতে সেই হয়েছিস। ঈশান হেসে বলল, ঢং করিস না। এসেছিস তাহলে? এসো বুঝেই বলল, তুই নাকি মানা করে দিয়েছিস। ফারাবি চোখ টিপে বলল, আমি না আসলে মাথা ফাটিয়ে দেব বলেছে। তা তোমার যে আজ এক জায়গায় দাওয়াত আছে, ভুলে গেছ? ইহান চিন্তা করে বলল, কোথায়? ফারাবি অবাক হওয়ার ভান করে বলল, সে কি, ভুলে গেলি? আজ না মিথিলার চিত্র প্রদর্শনী, তুই ভুলে গেলি? ইহানের একদম মাথায় ছিল না। মিথিলার সাথে কতদিন দেখা হয়নি, ৫টা বছর। অথচ এখনও সেই দিনের কথা মনে পড়ে যেদিন প্রথম দেখেছিল। কলিং বেল টিপছিল বাচ্চাদের মতো, হাসিতে মুখ ভরা ছিল। ফারাবির ঠেলায় ইহানের হুঁশ ফিরল। সে জিজ্ঞেস করল, যাবি না? সবাই যাবে তো? জি না, আমরা দেখিয়ে চলে এসেছি। তুমি বাদ গেছো দেরি করছো বলে। ইসুবু, ঈশিতাপু জানে। তুই আগে যা, নইলে প্রদর্শনী শেষ হয়ে যাবে। ফারাবি জোর করে ইহানকে পাঠিয়ে দিল। পথে মধ্যে থেমে একটা কোন আইসক্রিম নিয়ে গেল। পাগলিটার পছন্দ যে। গিয়ে ঢুকতে টিকিট কাটল। বেশ ভালোই ছবি এঁকেছে মিথিলা। তাকে আর্ট কলেজে ভর্তি করা বিফলে যায়নি। আগের থেকে ছবি আরো সুন্দর আর বাস্তবের মতো ফুটে উঠছে। হঠাৎ একটা জায়গায় নজর পড়তেই এক মুহূর্ত থমকে গেল ইহান। সেখানে লেখা, ইনো কর্নার। সেখানে যতগুলো ছবি প্রদর্শনী হচ্ছে সব ইহানের। বলতে গেলে অর্ধেকের বেশি ইহানের ছবি। ও মাঝে মধ্যে ফারাবিকে ছবি পাঠাতো। সেই ছবিগুলোকে নিজের মতো ফুটিয়ে তুলেছে মিথিলা তার তুলিতে। এর মধ্যে একটা ছবি ওর নজর কাড়ল। মিথিলার আঁকার প্রথম ছবিটা, যেটা রাইসা ছিঁড়ে ফেলেছিল, ফ্রেমে বাঁধা সুন্দর করে। ছিঁড়ে যাওয়া দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তাও। নিঃসংকোচে ছবিটা প্রদর্শনীতে রাখল। ইহান দাঁড়িয়ে আছে ছবিটার সামনে। পেছন থেকে কেউ বলল, আইসক্রিম গলছে। ইহান পেছনে তাকিয়ে দেখল মিথিলা। আগের মতো বাচ্চা ভাবটা থাকলেও ম্যাচিওর ভাবটা বেশ ছেয়ে গেছে ওকে। লাল রঙের একটা মণিপুরি শাড়ি পরে আছে, কানে মাটির ঝুমকো, মাথার খোলা চুলের আড়াআড়িভাবে বকুলের মালা দেওয়া, হাতেও আছে। পুরোই বাঙালি সাজ। আগের সেই সাদাসিধে মিথিলার যেন অন্যরূপ দেখছে ও। মিথিলা এগিয়ে এসে বলল, এনো। ইহানের ঘোর কাটতে বলল, ও হ্যাঁ, তোমার জন্য এনেছিলাম। মিথিলা এগিয়ে এসে কোন আইসক্রিমটা নিল। ইহান কিছুক্ষণ তাকিয়ে বলল, বেশ বদলেছ দেখছি। সত্যি? হুম, ভালো হয়েছে ছবিগুলো। থ্যাঙ্কস। ফারাবির কাছে শুনলাম তুমি এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। নার্ভাস? পারি না। আমার সামনে নার্ভাস কেন? মিথিলা চোখ নিচে নামিয়ে ফেলল। দেখে ইহানের মনে হলো লজ্জা পেয়েছে।
হঠাৎ মুখ উজ্জ্বল করে বলল, ওয়েট। এক দৌড়ে কোথায় যেন চলে গেল। তারপর র্যাপিং পেপারে মোড়ানো একটা জিনিস ধরিয়ে দিয়ে একটা ফাঁকা দেওয়ালের কাছে টেনে নিয়ে গেল। মিথিলা খুলতে ইশারা করায় ইহান র্যাপিং পেপারটা খুলল। একটা ছবির স্কেচ বের হয়ে এলো। মিথিলা, ঈশিতার ওর। ছবির নিচে কোনায় 5 বছর আগের একটা তারিখ লেখা। মিথিলা কাচুমাচু হয়ে বলল, 5 বছর। তুলে রেখেছি, লাগাও। দেয়ালের ফাঁকা অংশে ইশারা করলো। ইহান ছবিটা ঝুলিয়ে দিতে মিথিলা খুশিতে বলল, কমপ্লিট। ইহান মাথা নাড়িয়ে বলল, এখনো কমপ্লিট হয়নি। আমাদের এখনো অনেক পথ চলা একসাথে বাকি, মিথু। মিথিলা মিষ্টি হাসি দিয়ে ইহানের কাঁধে মাথা রেখে ছবিটার দিকে তাকিয়ে বলল, ইনু। সমাপ্ত।